বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি গত 12ই ফেব্রুয়ারি পর থেকে বিভিন্ন মিডিয়ায় আমাদের যে সাবেক উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে খুঁজছিলাম। ওনাকে কোথাও দেখা যাচ্ছে না, ওনার কোনো কথাও শোনা যাচ্ছে না। যিনি একজন আইনের শিক্ষক, তাছাড়া আহ, বিশ্লেষক। উনি রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি এবং রাষ্ট্রনীতি নিয়ে মিডিয়ায় খুব সরব থাকেন। আমরা ওনার ক্ষমতা গ্রহণের আগে দেখছি উনি বিভিন্ন টকশোতে নিয়মিত আসতেন, কিন্তু নির্বাচনের পরে ওনাকে আর আমরা সেভাবে পাইনি। কিন্তু হঠাৎ করেই উনি উকি দিলেন, যেটা মনে হয় এই মেঘের আড়ালে সূর্যটা যেরকম আটকা থাকে আমরা দেখি না, হঠাৎ করে উকি দেয়, ঠিক সেভাবে উকি দিলেন। তাও বাংলাদেশের কোনো সাংবাদিকের মাধ্যমে না, উনি বিবিসি বাংলার সাংবাদিক কাদের কল্লোলকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে ওনাকে অনেক প্রশ্ন করা হয়েছে। উনি অনেক প্রশ্নে উত্তরে আমার মনে হয় খেই হারিয়ে ফেলেছেন। খেই হারিয়ে ফেলতে গিয়ে উনি, আমার কাছে যা মনে হয়েছে, উনি কিছু উলট পালট উদ্ভট কথাবার্তা বলেছেন। তার মধ্যে অন্যতম হলো উনি বলছেন প্রফেসর ইউনূস সাহেব উনি ক্ষমতা থাকতে চান না। যারা বলছে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য, 5 বছর থাকার জন্য, 10 বছর থাকার জন্য, উনি এটা নাকি বললে ওনার স্যার নাকি খুব বেশি রাগ করতেন, খুব বেশি রাগ করতেন। কিন্তু আমরা এই সাবেক যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেবের যদি বিদেশের কয়েকটা বক্তৃতা দিয়ে খেয়াল করে, সেখানে কয়েকটা বক্তৃতা বলছেন দেশের মানুষ ওনার প্রতি এত সন্তুষ্ট, দেশের মানুষ চায় উনি আরো অনেক দিন ক্ষমতায় থাকুক। এই ধরনের উদ্ভট কথাবার্তা বলেছেন। ওনারা ক্ষমতা আসার পর যেই মেটিকুলাস ডিজাইনে দেশ চালানোর চেষ্টা করেছেন এবং করেছেন, সেটাকে এখন যে দায়টা, যে অন্যায়টা হয়েছে, যে ক্ষতিটা হয়েছে, সেই দায়টা এখন উনি নিতে চাচ্ছেন না। তবে উনি সরকারের কিছু ব্যর্থতা এবং সরকারের ব্যর্থতা অনেকাংশেই সাংবাদিক সাহেবের প্রশ্নে স্বীকার করতে বাধ্য হয়েছেন। তার মধ্যে অন্যতম ছিল মব এবং 32 নম্বর ভাঙচুর। সরকারের এটা বড় ব্যর্থতা ছিল। এই মবের মাধ্যমে আপনারা দেখছেন কি হয়েছে, যেখানে সেখানে যাত্রার উপরে কিছু ছাত্র নামদারি, তৌহিদ জনতা নামদারি, তারা বিভিন্নভাবে আক্রমণ করছে, হামলা করছে। এবং এই ছাত্র এরা যখন বিভিন্ন বুলডোজার নিয়ে বিভিন্ন বাড়িতে ভাঙচুর করা শুরু করলো, এক পর্যায়ে সাবেক যে মুক্তিযোদ্ধা মন্ত্রী আকরাম মোজাম্মেল হকের বাড়িটা ভাঙতে গেল। তখন স্থানীয় জনগণ সেখানে একটা প্রতিরোধ গড়ে তোলে এবং যারা মবকারী তাদেরকে উত্তম মাধ্যম প্রহার করে। যে কারণে আমরা দেখলাম প্রথমে আসলো অপারেশন ডেভিল হান্ট, যেখানে আকরাম মোজাম্মেল হকের বাড়ি যারা ভাঙতে গেল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টা এই যারা ভাঙতে গেল তারা কেন, তাদেরকে কেন মারা হলো, তাদেরকে কেন প্রহার করা হলো, তাদেরকে কেন বাড়ি ভাঙতে দেওয়া হলো না, সেই বিষয়ে সরকার কঠোর হলো এবং অপারেশন ডেভিল হান্ট নামে একটা অপারেশন চালিয়ে দিল। ডেভিল হান্টটা আবার পরে আবার 2 নামেও আসছিল। তো ওনারা বলতেন ওনারা এই মবটাকে ঠেকানোর চেষ্টা করেন, ঠেকাতে পারেন নাই। 32 নম্বরটা যখন ভাঙা হয় তখন নাকি হাজার হাজার জনতা ছিল, সে কারণে সরকার ঠেকাতে পারেনি। তাহলে যে সরকার একটা ভবনের নিরাপত্তা দিতে পারে না, তারা কিভাবে তাদের সফলতা দাবি করে? বঙ্গবন্ধু স্ট্যাচু ভাঙতে নাকি শেখ হাসিনার কারণে, শেখ হাসিনা নাকি মানুষকে উস্কে দিয়েছে। তো আপনারা যারা ক্ষমতায় ছিলেন আপনাদের কাজটা কী ছিল? কাজটা কী ছিল? ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেব কিছুদিন আগে বলছিলেন এই যে প্রফেসর ইউনূস সাহেবের যে ক্যাবিনেটটা ছিল, সেখানে আরেকটা ছিল কিচেন ক্যাবিনেট। সেখানে ছোট মানে অল্প কয়েকজন আলাপ আলোচনা করতো এবং তারা যে সিদ্ধান্ত নিত সেটাই নাকি বাস্তবায়ন হতো। এই কথাটা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেব বলার পরে শেষ পর্যন্ত আসিফ নজরুল এটা স্বীকার করলেন এবং উনি বলছেন পৃথিবীর কোন সরকারে এই কিচেন ক্যাবিনেট নাই। মানে এইভাবে ওনারা এটাকে জায়েজ করার চেষ্টা করলেন। প্রথম আলোর বিষয়ে বলছেন উনি সর্বোচ্চ চেষ্টা করছেন প্রথম আলোতে ভাঙচুর আগুন না পড়ে, এবং প্রথম আলোতে যে একটা নির্দিষ্ট ফ্লোর আছে যেখানে জ্বালানি ফুয়েল আছে সেখানে আগুন কোনোভাবে পৌঁছতে না পারে। এই জন্য উনি অনেকের সাথে 60-70 বার কথা বলছেন, অনেক পক্ষের সাথে কথা বলছেন। এই অনেক পক্ষগুলো কারা? এখানে আইন শৃঙ্খলা বাহিনী যাবে, আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, কিন্তু সে আইন শৃঙ্খলা বাহিনী তো আমরা দেখছি
অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছতে ডেইলি স্টার এবং এই প্রথম আলো অফিস যখন পড়ছিল উনি সাক্ষী করেন প্রথম আলো যে সম্পাদক মালিক ওনারা নাকি সব এই বিষয়ে অবহিত আছেন। এভাবে নিজেদেরকে মানে সাফাই গাওয়ার একটা চেষ্টা ওনার মধ্যে আছে। উনি কোনো দুর্নীতি করেন, তবে দুর্নীতি ওনারা ঠেকাতে পারেননি স্বল্প সময়ের কারণে। 18 মাস সময় পেয়েও যদি তাদের জন্য স্বল্প সময় হয়, তাহলে 18 বছর বয়স আর 18 বছর পেলেও তাদের সময় হবে না। একটা কথা আছে যে যার আক্কেল হয় না 9 মাসে, তার 90 বছরও হয় না। তো যারা 18 মাসের জন্য একটা দিনের জন্য এই দেশের মানুষকে মানে মব ছাড়া দুর্নীতি ছাড়া রাখতে পেরেছে এমন কোনো উদাহরণ নেই। অথচ 18 মাস ওনাদের কাছে তেমন একটা সময় না। এই হলো ওনার অবস্থা। সেখানে উনি নিজেকে জড়াতে চাননি, নিজের উপরে কোনো দায় নিতে চাননি। উনি আরেকটা কথা বলছেন, গায়েবী মামলা হয়নি, তবে গায়েবী আসামি হয়েছে। এখানে আমি দুইটা বিষয় বলবো, এবং উনি বিচার বিভাগে হস্তক্ষেপ করেননি। আপনাদের মনে আছে কিনা, যখন বিজ্ঞ উচ্চ আদালত কিছু আসামিকে জামিন দেওয়া শুরু করছে, প্রথম তো অনেক আসামিকে গ্রেপ্তার করেছে, অনেক মামলা হয়েছে, হাজার হাজার মামলা আসামি করা হয়েছে। এক ঘটনা একটা নাম দেওয়া হয়তো 100, 150, 200 এবং অজ্ঞাতনামা দেওয়া হয়তো 1000, 1500, 2000। সেই ধরনের ঘটনা যখন মানুষদের গ্রেপ্তার করা হয়, একটা নির্দিষ্ট সময়ের পর যখন উচ্চ আদালত আসামিদেরকে জামিন দেওয়া শুরু করছে, তখন এই আসিফ নজরুল উষ্মা প্রকাশ করছিলেন। উষ্মা প্রকাশ অর্থ উনি বলতেছেন উনি আদালতের উপর কোনো হস্তক্ষেপ করেননি। এবং আরেকটা বিষয় হলো, অনেকটা কিছু আসামি জামিন হওয়ার পরে, আমারও এরকম একটা আসামি ছিল, সে প্রায় 63 দিন জেলে ছিল। যে 63 দিন জেল থেকে জামিন যেদিনে বের হবে, উচ্চ আদালত থেকে তাকে জামিন দেওয়া হয়েছে, সে যেদিন বের হবে সেদিন ভোরে তাকে আরেকটি মামলা সোনার দেখানো হয়। তো এই কাজগুলো কি সরকারের এই কোনো বার্তা ছাড়া এগুলো কি সম্ভব হয়েছে? কারণ পুলিশ তো সরকারের নিয়ন্ত্রণে থাকে। আবার বলছে সরকার কোনো মামলা করেনি, কিন্তু রিপোর্টার্স ইউনিটিতে যে 71 মঞ্চ নামে যে একটা সংগঠন, তারা যে এই ধরনের একটা প্রোগ্রাম নিয়েছিল, সেখানে মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী সহ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর 8 জন, সাংবাদিক মানজারুল ইসলাম রানা, ওনাদেরকে ধরে নিয়ে গেল পুলিশ, যাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা, সেখানে প্রোটেকশন কথা বলে থানায় নিয়ে গেল, এবং সেখানে ওনাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে ওনাদেরকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হলো। তাহলে এই যে সন্ত্রাস দমন আইনে যে মামলায় মানজারুল ইসলাম পান্না সাংবাদিক এবং 8 জন মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, ওনারা যে জেলে গেলেন, এই মামলাটা কি সরকারের মামলা না? তাছাড়া সাংবাদিক আনসি আলমগীরকে আমরা দেখছি জেলে যেতে হয়েছে সরকারের সমালোচনা করার কারণে। মুসা কলিমুল্লাহ, নাজমুল্লাহ হাসান কলিমুল্লাহ, ওনাকে জেলে যেতে হয়েছে। উনি প্রফেসর ইউনুস সাহেবের বিষয়ে ব্যাপক সমালোচনা করেছেন এবং উনি বলছিলেন প্রফেসর ইউনুস সাহেব মুসলমান থেকে খ্রিস্টান হয়েছেন, এবং সে খ্রিস্টান হওয়ার পর তিনি আর মুসলমান হন নাই, এবং বিয়ে করার করতে গিয়ে উনি মুসলমান থেকে খ্রিস্টান হয়েছিলেন। এই ধরনের একটা কথা নাজমুল হাসান কলিমুল্লাহ বলছিলেন, যে কারণে ওনাকে জেলে যেতে হয়েছে। উনি এখনও সম্ভব জেলে আছেন কিনা আমি জানি না। আরেকটা আশ্চর্যের বিষয় হইল, মুস্তাফিজুর রহমান, আমাদের যে ক্রিকেটার, তার ইস্যুতে ভারতে বাংলাদেশ খেলতে যাবে না, এই জন্য একটা সিদ্ধান্ত এই ক্রীড়া উপদেষ্টা ও দায়িত্ব উনি নিজে একটা ফেসবুকে পোস্ট করছিলেন, এবং সেখান থেকেই পরে বাংলাদেশ আর এই T20 যে বিশ্বকাপটা, সেই বিশ্বকাপে অংশগ্রহণ করা হয়নি। এখন কি ধরনের উদ্ভট কথাবার্তা আপনারা চিন্তা করেন। উনি বলতেছেন যেখানে ক্রিকেটার তো কোনো আপত্তি করে না, ওনারা তো খেলার জন্য কোনো কথা বলে না। যদি খেলোয়াড়রা খেলতে চাইতো, খেলার জন্য আপত্তি করতো, প্রতিবাদ করতো, তাহলে আমরা এই সিদ্ধান্ত নিতে পারতাম না। তাহলে মানে কি, ওনারা চাইছেন যেভাবে ছাত্র নামদারি কতিপয় টোকাইরা যমুনা ঘেরাও করে, বঙ্গবন্ধু ভবন ঘেরাও করতে যায়, 32 নম্বর ভাঙে, সেভাবে কি ক্রিকেটারও রাস্তায় নামবে? যারা ক্রিকেটার, তারা তো প্রশিক্ষিত এবং শালীনতা, তাদের শৃঙ্খলা, অনেকটা সেনাবাহিনীর মতো তাদের শৃঙ্খলা, খেলোয়াড়দের সেই শৃঙ্খলাটা মেনে চলে। সরকারি যে আদেশ, রাষ্ট্রের যে আদেশ, সেটা তারা মানে। কিন্তু আমার মনে হয় আসিফ নজরুল সাহেব চাইছিলেন ওরও এই যে কখনো বৈষম্য ছাত্র আন্দোলন, কখনো ছাত্র জনতা, কখনো তৈরি জনতা, কখনো অদ্ভুত জনতা, কখনো অদ্ভুত মঞ্চ, বিভিন্ন নামে যে ধরনের মব হয়েছে, ক্রিকেটারও সেভাবে রাস্তায় বেরিয়ে আসুক, এই ধরনের বিয়েটিকে চাইছিলেন। উনি বিচার বিভাগে হস্তক্ষেপ করেন না, সেটা আমি বলছি। ওই সুরভি নামে একজন মহিলা সম্ভবত গ্রেপ্তার হওয়ার পরে উনি ফেসবুকে একটা পোস্ট করছিলেন,
এবং সেই পোস্টে পরে যে সুরভিকে রিমান্ড দেওয়া হয়েছিল, তাকে আবার দেখলাম বিকালবেলা জামিন দেওয়া হলো, সন্ধ্যা নাগাদ সে বেরিয়ে গেল। এই ছিল তা ওনার এই অবস্থা। সংবাদপত্রে নাকি উনি মব করেনি। যদি পত্রে মব করানো হয় তাহলে প্রথম আলো কেন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, কেন ডেইলি স্টার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, এবং কারা সেখানে এই ঘটনাগুলো ঘটালো তাদের বিষয়ে তৎকালীন সরকার, এই যে ইউনূস সরকারের যে ইউনূস সাহেবের যে সরকার, সেই সরকার কী ব্যবস্থা নিয়েছে। এই ধরনের অবস্থা, এই যে আসিফ নজরুল সাহেব একসময় সরকারের বাইরে থেকে খুব বেশি সরকারের সমালোচনা করতেন এবং উনি খুব আগ্রহ দেখেন জীবনে যদি একবার উনি দায়িত্ব পেতেন তাহলে মানে জীবন দিয়ে কাজ করতেন, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য জীবন দিয়ে কাজ করতেন। জীবন দিয়ে এমন একটা কাজ করলেন, দেশটা 12টা বাজিয়ে দিলেন। একটা নির্বাচন নামে একটা অদ্ভুত মেটিকুলাস খেলা উনি খেলছেন এবং এখানে ওনার ডিজাইনটা ছিল সবথেকে ভয়ঙ্কর ডিজাইন, যে ডিজাইনে স্বাধীনতা বিরোধীদেরকে ক্ষমতা আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং যারা স্বাধীনতার সপক্ষ শক্তি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টিকে মাঠে দাঁড়াতে দেওয়া হয়নি এবং নির্বাচনে জাতীয় পার্টিকে মাত্র 0 আসনে দেখিয়ে দেওয়া হয়েছে, 1% নামিয়ে দেওয়া হয়েছে। এই জন্য একটা নির্লজ্জের মতো মেটিকুলাস করে এখন আবার নিজেদের পক্ষে সাফাই গায়, এটা কোনাক করে। এবং উনি খুব আরেকটা কথা বলছেন, উনি আর ভবিষ্যতে কখনো কোনো সরকারের সমালোচনা করবেন না, কারণ সরকার চালানো, রাষ্ট্র চালানো অনেক কঠিন কাজ, এটা উনি এখন বুঝতে পারছেন। কিন্তু উনি ওনার খুব আগ্রহ ছিল, উনি জীবন দিয়ে কাজ করবেন। এখন উনি আরেকটা আগ্রহ প্রকাশ করছেন, উনি আর কখনো সরকারের সমালোচনা করবেন না। জীবন গেল হয়তো উনি সমালোচনা করবেন না, কিন্তু ওনার কথাটা কতটুকু বিশ্বাসযোগ্য সেটা আল্লাহ ভালো জানে। ওনার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চাই না, বন্ধুর মেয়ের সাথে সংসার করতে ওই বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। আসলে প্রত্যেকের একটা ব্যক্তিগত জীবন আছে, সেখানে যে কোনো ঘটনায় ঘটতে পারে, আমি আর ওইদিকে গেলাম না। উনি একটা কথা, উনি দুর্নীতি করেন নাই, তবে সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু সময় কম ছিল, 18 মাস কম ছিল। এই ধরনের একটা অবস্থার মধ্যে আজকে এই আসিফ নজরুলের যেই সাক্ষাৎকারটা বিবিসি থেকে তার কিছু অংশ দেখলাম এবং কয়েকটা কন্টেন্ট দেখলাম, সেটা দেখে আমি আপনাদেরকে জানানোর জন্য আমার এই ভিডিওটি। আশা করি আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।